হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে সুলতানি আমলের লাস্ট দুটি বংশ নিয়ে আলোচনা করব, সৈয়দ বংশ ও লোদি বংশ। লাস্ট ভিডিওতে আমরা তুগলক বংশ পর্যন্ত আলোচনা করেছিলাম। ভিডিওটির শুরুতেই বলবো, যদি তোমাদের ভিডিওগুলি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তুগলক বংশের পতনের পর সৈয়দ বংশ দিল্লিতে তাদের শাসন কায়েম করে নেয়। সৈয়দ বংশের সূত্রপাত দেখে নেওয়া যাক। তৈমুরস ইনভেশন 1398 to 99. A Turkish chief and cruel conqueror from Mongolia and descendant of Genghis Khan invaded India in 1398 during the reign of Muhammad Shah Tughlaq, the last ruler of Tughlaq dynasty. Taimur's army mercilessly sacked and plundered Delhi. তৈমুরলং ছিলেন একজন মঙ্গোলীয় দুর্ধর্ষ এবং সাংঘাতিক যোদ্ধা। সেই সাথে তিনি ছিলেন চেঙ্গিস খাঁর বংশধর, যিনি 1398 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেন, যখন দিল্লিতে শেষ তুগলক সুলতান মোহাম্মদ শাহ তুগলক ছিলেন। তৈমুরলংয়ের আর্মি দিল্লি আক্রমণ করে একদম সব কিছু তছনছ করে দেয় এবং প্ল্যান্টেড শেষ করে দেয় একদম দিল্লিকে। তৈমুর রিটার্ন টু সেন্ট্রাল এশিয়া। তৈমুরলং মধ্য এশিয়ায় ফিরে যান, লিভিং এ নমিনি নেমড খিজির খাঁ টু রুল পাঞ্জাব। খিজির খাঁকে পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। ইন 1404 হি ডাইড হোয়াইল অন হিজ ওয়ে টু চায়না। 1404 খ্রিস্টাব্দে তৈমুরলং চায়না অভিযানে গিয়ে মারা যান। খিজির খাঁ ক্যাপচার দিল্লি। খিজির খাঁ এই সুযোগে দিল্লিকে দখল করে নেন অ্যান্ড ওয়াজ প্রোক্লেমড দ্য নিউ সুলতান, এবং নতুন সুলতান হিসেবে ঘোষণা করে দেন। হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ সৈয়দ ডাইনেস্টি। এই খিজির খাঁই হল সৈয়দ ডাইনেস্টির প্রথম রুলার বা শাসক। ইন 1414 এন্ড অফ তুগলক ডাইনেস্টি অ্যান্ড বিগিনিং অফ নিউ সৈয়দ ডাইনেস্টি। 1414 খ্রিস্টাব্দে তুগলক বংশের পতন ঘটে এবং সৈয়দ ডাইনেস্টির সূত্রপাত হয়। মুসলিম বংশগুলি আরেকবার সিকোয়েন্স ওয়াইজ দেখে নিই। প্রথমে দাস বংশ, তারপরেই আসে খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপর শেষ লোদি বংশ। সুলতানি আমলের শেষ বংশ লোদির পরেই কিন্তু মুঘল যুগের সূচনা হয়। মুঘল যুগ 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতানি আমলে সৈয়দ বংশ তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই সৈয়দ বংশে যে সমস্ত শাসক রাজত্ব করেছিল তাদের এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে খিজির খাঁ, যার রাজত্বকাল ছিল 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি। খিজির খাঁই কিন্তু ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। সৈয়দ ডাইনেস্টি became ruling dynasty of the Delhi Sultanate in North India soon after the invasion of Taimur and the fall of Tughlaq dynasty. তৈমুরলং আক্রমণের সাথে সাথেই উত্তর ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয় এবং তুগলক বংশের পতন শুরু হয়। খিজির খাঁ ওয়াজ দ্য গভর্নর অফ মুলতান আন্ডার ফিরোজ শাহ তুগলক। খিজির খাঁ ছিলেন ফিরোজ শাহ তুগলকের গভর্নর। When Taimur invaded India, খিজির খাঁ joined him. যখন তৈমুরলং ভারত আক্রমণ করেন, খিজির খাঁ তার সাথে যোগদান করেন। তৈমুর অ্যাপয়েন্টেড হিম দ্য গভর্নর অফ মুলতান অ্যান্ড লাহোর। এবার তৈমুরলং বিজয় হওয়ার পর খিজির খাঁকে মুলতান এবং লাহোরের গভর্নর হিসেবে নিয়োগ করেন। হি দেন কনকার্ড দিল্লি অ্যান্ড স্টার্টেড দ্য রুলস অফ সৈয়দ ডাইনেস্টি ইন 1414 ইন দ্য নেম অফ তৈমুর। তৈমুরের নামেই দিল্লি জয় করার পর সৈয়দ ডাইনেস্টি প্রতিষ্ঠা করে দিল্লি শাসন করা শুরু করেন। খিজির খাঁ ওয়াজ সাকসিডেড বাই হিজ নেফিউ মোহাম্মদ শাহ। খিজির খাঁর পর শাসনভার গ্রহণ করেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ওয়াজ এ ভেরি উইক রুলার। মোহাম্মদ শাহ ছিলেন খুব দুর্বল শাসক। দ্য রিয়াল অথরিটি অফ দ্য সুলতান এক্সটেন্ডেড মেয়ারলি 40 মাইলস অ্যারাউন্ড দিল্লি। প্রকৃত সুলতানের কর্তৃত্ব শুধুমাত্র দিল্লি থেকে 40 মাইলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ডিউরিং হিজ রেইন, এই মোহাম্মদ শাহের শাসনকালে ডিসঅর্ডার অ্যান্ড মিসম্যানেজমেন্ট, বিশৃঙ্খল এবং অশান্তি প্রিভেলড লেগেই থাকতো। লেটার অন ডিউরিং দ্য রেইন অফ মোহাম্মদ শাহ, পরবর্তীতে মোহাম্মদ শাহের
শাসনকালেই বহল্লদি ট্রাই টু ক্যাপচার দিল্লি। বহল্লদি দিল্লি আক্রমণ করতে চেয়েছিলেন, বাট হি ফেইল্ড, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। এবারে আসবো আলম শাহ, যার রাজত্বকাল 1445 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আলম শাহ ছিলেন সৈয়দ বংশের একজন শাসক। আলম শাহ ওয়াজ এ পিস লাভিং, ইনকম্পিটেন্ট অ্যান্ড উইক কিং। আলম শাহ ছিলেন একজন আরামপ্রিয়, অযোগ্য এবং দুর্বল শাসক। হি ইউজ টু রিসাইড অ্যাট বদাউন। তিনি বদাউনে থাকতে শুরু করেন। অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস, হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু বদাউন অন অ্যাকাউন্ট অফ দ্য ফিয়ার অফ বহলুল লোদি, গভর্নর অফ লাহোর অ্যান্ড সিরহিন্দ। কিছু কিছু ঐতিহাসিকের মতে বহলুল লোদির ভয়েই, যিনি ছিলেন লাহোরের গভর্নর, আলম শাহ দিল্লি থেকে বদাউনে রাজধানী স্থানান্তর করেন। টেকিং অ্যাডভান্টেজ অফ হিজ অ্যাবসেন্স ফ্রম দিল্লি। দিল্লিতে এই আলম শাহর অবর্তমানের সুযোগ নিয়ে বহলুল লোদি অকুপাইড দিল্লি। বহলুল লোদি দিল্লিকে দখল করেন ইন 1451, 1451 খ্রিস্টাব্দে। আলম শাহ কন্টিনিউ টু লিভ ইন বদাউন টিল হিজ ডেথ ইন 1748। আলম শাহ সেই বদাউনেই থাকেন তার মৃত্যু অবধি, যার মৃত্যু হয়েছিল 1748 খ্রিস্টাব্দে। সুলতানি আমলে মনে রাখার বিষয় হলো, লোদি ডাইনেস্টি বাদে স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি এবং সৈয়দ ডাইনেস্টি, এই 4টি ডাইনেস্টি কিন্তু ছিল তুর্কি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টি হলো আফগান ডাইনেস্টি। এবারে তাহলে আমরা ইন ডিটেল আলোচনা করব লোদি ডাইনেস্টি। এবার বহলুল লোদি সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। বহলুল লোদি ছিল লোদি বংশের প্রতিষ্ঠাতা। এই লোদি ডাইনেস্টি কিন্তু হলো একটি আফগান ডাইনেস্টি। দ্য লোদি ডাইনেস্টি ফাউন্ডেড বাই বহলুল লোদি লাস্টেড ফর অ্যাবাউট 76 ইয়ার্স। এই লোদি ডাইনেস্টির মোট রাজত্বকাল ছিল 76 বছর। দ্য ডাইনেস্টি ড্রাইভস ইটস নেম ফ্রম অ্যান আফগান ট্রাইব অ্যাস লোদি। একটি আফগান জাতি, লোদি জাতি থেকে এই ডাইনেস্টি বা বংশের নাম হয়েছে লোদি ডাইনেস্টি। বহলুলস গ্র্যান্ডফাদার মালিক Bahram Lodi was a Pashtun from Multan. He took service under the governor of Multan. Malik Bahram had a total of about 5 sons. Bahlul, the son of Malik Kala, the younger brother of Malik Sultan, was married to Malik Sultan's daughter. Expansion. এবারে বহল্লদের রাজ্য বিস্তার সম্বন্ধে একটু দেখে নিই। ইন 1479, 1479 খ্রিস্টাব্দে, সুলতান বহল্লদি ডিফিটেড অ্যান্ড অ্যানেক্সড শার্কি ডাইনেস্টি বেস্ট অ্যাট জৌনপুর। জৌনপুরের শার্কি ডাইনেস্টিকে বহল্লদি পরাজিত করে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। বহলুল ডিড মাস টু স্টেপ রিভিলিয়ন্স অ্যান্ড আপরাইজিংস ইন হিজ টেরিটরিজ। তার সাম্রাজ্যের অভ্যন্তরের বিভিন্ন আন্দোলন বা গোলযোগকে ঠেকাতে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড হিজ হোল্ডিংস ওভার গোয়ালিয়র, জৌনপুর অ্যান্ড আপার উত্তরপ্রদেশ, এবং তার কর্তৃত্ব গোয়ালিয়র, জৌনপুর এবং উত্তরপ্রদেশ অবধি বিস্তার করেন। হিজ সেকেন্ড সান নিজাম খান ওয়াজ নেমড সাকসেসর। উত্তরাধিকার হিসেবে তিনি তার দ্বিতীয় পুত্রকে নিজাম খাঁকে রেখে যান। অ্যান্ড এ পাওয়ার স্ট্রাগল এনশিওর্ড আপন হিজ ডেথ ইন জুলাই 1489। এবং 1489 খ্রিস্টাব্দে বহলুল লোদির মৃত্যু হলে রাজ সিংহাসন নিয়ে একটা গোলযোগ বা আন্দোলন দেখা দেয়। বহলুল লোদির পর দিল্লির লোদি ডাইনেস্টির শাসনভার গ্রহণ করে সিকান্দার লোদি। সিকান্দার লোদি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অ্যাবলেস্ট, দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট সাকসেসফুল সুলতান। সিকান্দার লোদি কিন্তু ছিলেন একজন যোগ্য এবং সফল সুলতান। সিকান্দার লোদি গেভ অ্যাম্পেল এভিডেন্স অফ হিজ কোয়ালিটিস। সিকান্দার লোদি তার এই গুণের যথেষ্ট প্রমাণ দিয়েছিলেন। অ্যাজ এ জেনারেল, একজন জেনারেল হিসেবে; অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, শাসক হিসেবে; এ কনসলিডেটর হিসেবে অফ দ্য এম্পায়ার অ্যান্ড এ ম্যান অফ লেটার্স। সিকান্দার ওয়াজ এ সেকেন্ড সন অফ সুলতান বহলুল লোদি। বহলুল লোদির দ্বিতীয় পুত্র ছিলেন সিকান্দার লোদি। হি এক্সপ্যান্ডেড লোদি টেরিটরি ইন্টু দ্য রিজনস অফ গোয়ালিয়র অ্যান্ড বিহার। তিনি লোদি সাম্রাজ্য গোয়ালিয়র এবং বিহার পর্যন্ত বিস্তার করেন। ইন 1489, 1489 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি সাকসিডেড বহলুল লোদি। সিকান্দার লোদি বহলুল লোদির জায়গায় অভিষেক করেন অ্যাজ দ্য সুলতান অফ দিল্লি, দিল্লির সুলতান হিসেবে। এ ভেরি এফিসিয়েন্ট স্পাইনাল সিস্টেম ওয়াজ অর্গানাইজড। একটি গুপ্তচর বাহিনী তিনি গঠন করেন। হি পোস্টেড স্পাইস অ্যান্ড ইনফর্মার্স অ্যাট এভরি ইম্পর্ট্যান্ট প্লেস ইনক্লুডিং দ্য হাউস অফ হিজ নোবেলস। তিনি
এই গুপ্তচর বাহিনীকে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টেড করেন, এমনকি তিনি অমাত্যদের বাড়িও বাদ দেননি। হি অ্যাবলিশড ডিউটি অন গ্রেন অ্যান্ড এনকারেজড ফার্মার্স টু ইমপ্রুভ এগ্রিকালচার। কৃষিকাজ উন্নতির জন্য তিনি বিশেষ নজর দিয়েছিলেন। দ্য সুলতান অ্যাবলিশড অল ইন্টারনাল ট্রেড ডিউটিস। এই সুলতান আভ্যন্তরীণ দালাল চক্র উৎখাত করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন। সিকান্দার লোদির পরে আসে ইব্রাহিম লোদি, যার রাজত্বকাল ছিল 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং তারপরেই লোদি ডাইনাস্টির অবসান হয়। হি ওয়াজ বর্ন ইন 1480 AD. His rule continued from 1517 to 1526 AD. He died in 1526 AD and was succeeded by Babur. He was the last ruler of Lodi dynasty and also the son of Sikandar Lodi, ascended the throne in 1517. He attained the throne upon the death of his father Sikandar, but was not blessed with the same ruling capacity, but it did not work. Ibrahim was impolite, obstinate, and rash. He failed to understand the character and sentiment of his own race, that is Afghan nobles.